18 জানুয়ারি 2025 দুপুর 3টে হায়দ্রাবাদের মিরপেট থানায় একজন মানুষ ঘাবড়ানো মুখ নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে হাজির হন। থানার অফিসারের সামনে দাঁড়িয়ে তিনি বললেন যে তার স্ত্রী মাধবী দুদিন আগে ঘর ছেড়ে চলে গেছে এবং এখনও পর্যন্ত ফিরে আসেনি। পাশে দাঁড়িয়ে মাধবীর মা কাঁদতে কাঁদতে জানালেন যে 16 জানুয়ারি থেকে তাদের মেয়ের ফোন বন্ধ, কোনো খবর নেই, কোথাও নেই। পুলিশের কাছে এটি একটি সাধারণ মিসিং কেস মনে হচ্ছিল, স্বামী স্ত্রীর ঝগড়া, রাগ করে বেরিয়ে যাওয়া। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এই কেসের এমন একটি স্তর উন্মোচিত হয় যা শুধু মিরপেট নয়, পুরো দেশকে হতবাক করে দেয়। ওয়েলকাম টু দ্য শো। আমার নাম সঞ্জু এবং আপনি দেখছেন দ্য কেস অফ মাধবী অ্যান্ড গুরুমূর্তি। মাধবী এবং গুরুমূর্তির বিয়ে হয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়। সংসারে 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। গুরুমূর্তি ভারতীয় সেনাবাহিনীতে নায়েব সুবেদার পদে দীর্ঘ 17 বছর চাকরি করেছেন। মাধবী গৃহিণী। 2020 সালে অবসর নেওয়ার পর গুরুমূর্তি পরিবার নিয়ে হায়দ্রাবাদের লেলাগুড়ার বেঙ্কটেশ্বরা কলোনিতে একটি দোতারা বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। কাঞ্চনবাগের ডিআরডিও টাউনশিপে সিকিউরিটি গার্ডের চাকরি নেন। বাইরে থেকে দেখলে একটি সম্পূর্ণ স্বাভাবিক পরিবার, কিন্তু একটা বিষয় পুলিশের কাছে শুরু থেকেই অদ্ভুত লেগেছিল। 5 বছর এই মহল্লায় থাকার পরেও গুরুমূর্তির পরিবার কারো সাথে কোনো মেলামেশা রাখেনি। বাচ্চারা মহল্লার বাচ্চাদের সাথে খেলত না, প্রতিবেশীরা এই পরিবার সম্পর্কে বিশেষ কিছুই জানত না। এই অস্বাভাবিক দূরত্ব পুলিশের মাথায় একটা প্রশ্ন রেখে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুমূর্তি পুলিশকে বললেন যে মাধবী 2 দিন ধরে তার মায়ের বাড়িতে যাওয়ার জেদ করছিল, কিন্তু তিনি চেয়েছিলেন সংক্রান্তির উৎসব সবাই মিলে তার বোন সুজাতার বাড়িতে পালন করুক, কারণ বাচ্চারা তখন উৎসবের কারণে বদন পেটে তাদের বুয়ার বাড়িতে ছিল। মাধবী রাগ করে ঝগড়া করে বেরিয়ে গেছে এবং তিনি ভেবেছিলেন সে নিজেই ফিরে আসবে। গল্পটা শুনতে যুক্তিসঙ্গত মনে হচ্ছিল, কিন্তু তদন্তের মাঝখানে হঠাৎ একটি নতুন চরিত্র থানায় প্রবেশ করে এবং সব কিছু বদলে দেয়। তিনি আর কেউ নন, মাধবীর মামা। তিনি থানায় এসে পুলিশকে সরাসরি বললেন যে মাধবী আর কখনো ফিরবে না, কারণ গুরুমূর্তি তাকে খুন করেছে এবং এই কথা গুরুমূর্তি নিজেই তাকে বলেছে। এই বয়ান শুনে পুলিশ তৎক্ষণাৎ লেলাগুড়ার তদন্ত জোরদার করে এবং তখনই সবচেয়ে বড় ক্লু সামনে আসে। গুরুমূর্তির বাড়ির সামনের একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে 15 জানুয়ারি রাত 10:40 গুরুমূর্তি এবং মাধবী একসাথে বাড়িতে ঢুকছেন, কিন্তু পরবর্তী কোনো দিনের ফুটেজেই মাধবীকে বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে না, একবারও না। মাধবী বাড়িতে ঢুকেছিল, কিন্তু কখনো বের হয়নি। এখন পুলিশের সামনে একটাই প্রশ্ন, মাধবী যদি রাগ করে বের হয়েই যায়নি, তাহলে সে গেল কোথায়? বাড়িতে ঢোকা এবং বেরোনোর তো একটাই রাস্তা। পুলিশ গুরুমূর্তিকে থানায় ডেকে কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করে। শুরুতে সে বারবার মিসলিড করার চেষ্টা করে, কিন্তু পুলিশ যখন সিসিটিভি ফুটেজ সামনে রেখে চাপ দেয় তখন সে ভেঙে পড়ে এবং তারপর সে যা বলতে শুরু করে তা শুনে তদন্তকারী অফিসাররাও স্থির থাকতে পারেননি। গুরুমূর্তি জানান যে 16 জানুয়ারি সকাল 8টা থেকেই মাধবী আবার তার মায়ের বাড়িতে যাওয়ার জেদ ধরে। তিনি স্পষ্ট বলে দেন যে সে মায়ের বাড়িতে যাবে না, বরং সবাই মিলে বোন সুজাতার বাড়িতে যাবে। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এখান পর্যন্ত তার আগের বয়ানের সাথে মিল ছিল, কিন্তু এরপর থেকে গল্পটা সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়। ঝগড়া বাড়তে থাকে। এক পর্যায়ে রাগের মাথায় মাধবী তার মঙ্গলসূত্র খুলে গুরুমূর্তির মুখে ছুঁড়ে মারেন। এটি শুধু একটি কাজ ছিল না, একজন বাঙালি বা দক্ষিণ ভারতীয় মানুষ জানেন মঙ্গলসূত্রের মানে কতটা গভীর। এটা ছিল সম্পর্কের সবচেয়ে তীব্র প্রতিবাদ। যিনি আগে থেকেই রাগে ছিলেন, এই মুহূর্তে তার ইগো সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি মাধবীর গলা চেপে ধরেন এবং তার মাথা এত জোরে দেওয়ালে ঠুকে দেন যে মাধবী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। কিন্তু গুরুমূর্তি থামেননি। মাধবীর কষ্টে ওঠা শ্বাসের মধ্যেও তিনি তার গলা চেপে ধরে রাখেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তিনি নিশ্চিত হন যে মাধবী মারা গেছে। এত বছরের সংসার, 2টো সন্তান, 7 পাকের কসম, সবকিছু সেই একটি মুহূর্তে শেষ হয়ে গেল। স্ত্রীকে হত্যার পর গুরুমূর্তির মাথায় এখন একটাই চিন্তা, লাশ সরাতে হবে, কারণ মৃতদেহ না থাকলে অপরাধ প্রমাণ করা প্রায় অসম্ভব। আর বাচ্চারা তখন বুয়ার বাড়িতে থাকায় তার হাতে কিছুটা সময় আছে। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে যায় একটি মালায়ালাম সিনেমার কথা, সূক্ষ্মদর্শিনী, যে সিনেমায় এক ভাই তার বোনকে হত্যার পর কেমিক্যাল দিয়ে শরীর গলিয়ে টয়লেটে ফ্ল্যাশ করে দেয়, কিন্তু তার কাছে সেই কেমিক্যাল ছিল না। তাই তিনি ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেটে খুঁজতে থাকেন ঘরে পাওয়া জিনিস দিয়ে লাশ সরানোর উপায়, এবং তারপর যা করলেন তা মানবিক কোনো বর্ণনার মধ্যে পড়ে না।
তিনি মাধবীর লাশ বাথরুমে নিয়ে যান, রান্নাঘরের ছুরি দিয়ে শরীরকে 4 ভাগে কেটে ছোট ছোট টুকরো করতে শুরু করেন। কিছু টুকরো ওয়াটার হিটারে সেদ্ধ করেন, কিছু সরাসরি স্টোভে রোস্ট করেন। শরীর সেদ্ধ হতে থাকে, আর সেই গন্ধ শুধু ঘরে নয়, জানালা দিয়ে বাইরেও ছড়িয়ে পড়তে থাকে। গন্ধ এতটাই তীব্র ছিল যে বিরক্ত হয়ে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসেন। তারা দেখতে পান গুরুমূর্তির বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারা জিজ্ঞাসা করলে গুরুমূর্তি একটুও না ঘাবড়ে বলেন যে তিনি তালকায়া কুড়া রান্না করছেন, মানে মাটন কারি, ছাগলের মাথা রান্নার গন্ধ। প্রতিবেশীরা কোনো সন্দেহ না করে নিজের বাড়িতে ফিরে যান এবং গুরুমূর্তি ভেতরে ফিরে আবার রান্না করতে থাকেন। সেদ্ধ হওয়ার পর মাংস হাড় থেকে আলাদা হয়ে যায়। নরম হাড়গুলো মুষল দিয়ে পিষে গুঁড়ো করা হয়। মাংসের অংশ কয়েকবার টয়লেটে ফ্ল্যাশ করা হয়। হাড়ের গুঁড়ো একটা খালি পেইন্টের বালিতে ভরে বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে লেলাগুড়া লেকে গিয়ে ফেলে দেওয়া হয়। ফিরে এসে ডিটারজেন্ট এবং ফিনাইল দিয়ে ঘর মোছা হয়, রুম ফ্রেশনার স্প্রে করা হয়। যে বেডরুমে লাশ কাটা হয়েছিল সেটা লক করা হয় এবং রাতে গুরুমূর্তি বোনের বাড়ি থেকে নিজের বাচ্চাদের নিয়ে সেই ঘরেই ফিরে আসেন। একবার ভাবুন, সেই বাচ্চারা সেই ঘরেই খেলছিল যেখানে তাদের মায়ের শরীরের টুকরো করা হয়েছিল, সেই রান্নাঘরে খাবার খাচ্ছিল যেখানে তাদের মায়ের লাশ সেদ্ধ করা হয়েছিল, আর তারা সেই হাত ধরে হাঁটছিল যে হাত দিয়ে তাদের মাকে গলা চেকে মেরে ফেলা হয়েছিল। পুলিশ যখন পরে বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করে তখন তারা বলে যে বাবা সেদিন রাতে তাদের নিয়ে আসার পর ঘরে একটা অদ্ভুত গন্ধ ছিল আর মাকে কোথাও দেখা যাচ্ছিল না। তারা জিজ্ঞাসা করায় বাবা বলেছিলেন মা বন্ধুর বাড়িতে গেছে। এই স্বীকারোক্তির পর পুলিশ তৎক্ষণাৎ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির টিম নিয়ে গুরুমূর্তির বাড়িতে পৌঁছায়। এফএসএল টিম ব্লু রে টেকনোলজি ব্যবহার করে সেই সব রক্তের দাগ এবং শরীরের তরল খুঁজে বের করে যা সাধারণ চোখে দেখা যায় না। 3 ঘণ্টার তদন্তে বাথরুম থেকে রক্তের স্যাম্পল পাওয়া যায়। ছুরি, স্টোভ, বালতিসহ মোট 16টি প্রমাণ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই কেসটি মিডিয়ায় মিরপেট কুকার কেস নামে ভাইরাল হয়ে যায়, কারণ শুরুতে খবর ছড়িয়েছিল যে গুরুমূর্তি প্রেশার কুকারে শরীরের টুকরো সেদ্ধ করেছেন। লীলাগুড়া লেকেও কয়েকদিন ধরে তদন্তকারী দল মাধবীর শরীরের অবশিষ্টাংশ খোঁজে। পুলিশ জানায় কিছু শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে, কিন্তু গুরুমূর্তি বারবার মিসলিড করায় তাকে 3 বার ক্রাইম সিন রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হয়। এই কেসের সবচেয়ে কঠিন প্রশ্নটি এখন আইনের সামনে। মার্ডার প্রমাণ করতে লাশ একটি বড় ভূমিকা পালন করে, আর এই কেসে মাধবীর লাশের কোনো চূড়ান্ত প্রমাণ নেই। বাথরুম থেকে পাওয়া রক্তের স্যাম্পল মাধবীরই কিনা সেটা শুধু ডিএনএ রিপোর্ট বলতে পারবে। পুলিশ সেই কারণে মাধবীর মা এবং বাচ্চাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। যদি ডিএনএ মেলে তাহলেও আইনি লড়াই সহজ নয়, আর না মিললে মাধবী আইনের চোখে আজীবন একটি মিসিং কেস হয়েই থাকবেন। বর্তমানে পুলিশ গুরুমূর্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 103 অনুযায়ী হত্যা, সেকশন 238 অনুযায়ী প্রমাণ নষ্ট করা এবং সেকশন 85 অনুযায়ী স্ত্রীর ওপর নিষ্ঠুর আচরণের অভিযোগ দায়ের করেছে। কিন্তু এই কেস আমাদের সামনে এমন কিছু প্রশ্ন রেখে যায় যা শুধু আইনি নয়, মানবিক। পুলিশ মনে করে এই খুন পূর্ব পরিকল্পিত। গুরুমূর্তি আগে থেকেই মাধবীকে মারার সুযোগ খুঁজছিলেন এবং সংক্রান্তির উৎসবে সেই সুযোগ পান, কারণ আশেপাশের প্রতিবেশীরা এবং বাড়ির মালিক সবাই গ্রামে চলে গিয়েছিলেন। তাই 14 তারিখেই বাচ্চাদের বোনের বাড়িতে রেখে তিনি মাধবীর সাথে একা ঘরে ফিরে আসেন এবং পরদিন সকালেই সুযোগ নেন। যে মানুষটির সাথে মাধবী 7 জন্মের কসম নিয়েছিলেন সে মানুষটি 2টো খুন করেছেন, প্রথমে নিজের ভেতরের স্বামীকে, তারপর মাধবীকে। মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য শুধু একটা চিন্তায়। যখন সেই চিন্তা মরে যায় তখন ঘৃণার আর কোনো সীমা থাকে না। গুরুমূর্তি যখন নিজের হাতে সেই অপরাধ করছিলেন তখন তার মাথায় একবারও তার বাচ্চাদের কথা আসেনি। সেই বাচ্চারা যারা পরদিন সেই ঘরেই খেলেছে, সেই রান্নাঘরেই খাবার খেয়েছে, সেই বাবার হাত ধরেই হেঁটেছে। একবার ভাবুন, যদি দেওয়ালগুলো সাক্ষ্য দিতে পারত তাহলে কত ঘরের ভেতরে চাপা পড়ে থাকা এই ধরনের অন্ধকার পৃথিবীর সামনে এসে যেত। বাইরে সবাই সুখী পরিবারের ছবি দেখায়, কিন্তু ঘরের ভেতরের দেওয়াল প্রতিদিন নতুন বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়। মাধবীর গল্প আমাদের সেই অস্বস্তিকর সত্যের সামনে দাঁড় করায় যে সবচেয়ে বিপজ্জনক জায়গা কখনো কখনো সেই ঘরই হয়ে যায় যেখানে আমরা সবচেয়ে নিরাপদ মনে করি।